দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের ইউনিট 5 থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, সংবিধান কথাটার মানে বুঝলেই আমরা বুঝতে পারবো জিনিসটা কি। সংবিধান, সংবিধান, বিধান মানে নীতি, নিয়ম, নিয়ম কানুন, যে আইন কানুন, তাকে আমরা বলছি বিধান। আর তাকে যেখানে লিখে রাখা হচ্ছে, সংঘবদ্ধ করা হচ্ছে বা লিপিবদ্ধ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে সংবিধান। অর্থাৎ যে গ্রন্থে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি এর সন্নিবেশ ঘটানো হয়েছে বা সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, লিখিয়ে রাখা হয়েছে, তাকে আমরা বলছি সংবিধান। তা প্রতিটা দেশের একটা করে সংবিধান থাকে। কেন থাকে? কারণ দেশের মূল যে চালিকা শক্তি, সেটাই সংবিধান। দেশটা কিভাবে চলবে, দেশটা কোন পদ্ধতিতে চলবে, দেশের আইন কানুন, বিচার, শাসন, প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা, এগুলো কিভাবে রক্ষা করা হবে, দেশের একটা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সাথে কিভাবে কেন্দ্রের সম্পর্ক বন্টিত হবে, প্রধানমন্ত্রীর কি ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতির কি ক্ষমতা থাকবে, সাধারণ মানুষের কি অধিকার আছে, কি কর্তব্য তার আছে, এই সব কিছু দেশের পুরো সমস্ত নিয়ম কানুন যেখানে লেখা রয়েছে তার নাম সংবিধান। সংবিধান দুই ধরনের হতে পারে, লিখিত আকারে হতে পারে, যেমন ভারতের সংবিধান লিখিত আকারে, আবার অলিখিত হতে পারে। অলিখিত কিভাবে হয়? অলিখিত সংবিধান গড়ে ওঠে বিভিন্ন প্রাচীনকাল থেকে, যে দেশে বিভিন্ন প্রবাদ বা নিয়ম কানুন মানুষের মুখে মুখে চলে আসছে, সেগুলোকে ভিত্তি করে, বিভিন্ন সামাজিক রীতিনীতিকে ভিত্তি করে, প্রথাকে ভিত্তি করে এই অলিখিত সংবিধান গড়ে ওঠে। যেমন যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের সংবিধানকে আমরা বলতে পারি। দেখো, এখানে সংবিধান কাকে বলে, এটাই আমাদের মূল প্রশ্ন। সংবিধানের মূল বিষয়বস্তুটা কি রয়েছে সেটা যদি আমরা বুঝি, তাহলে দেখবো যে সংবিধান কাকে বলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাষ্ট্রের কাঠামো, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে। রাষ্ট্রের কাঠামো বলতে এই রাষ্ট্রটা কি একটা ধর্মীয় রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে। এই দেশটা কি একজন ডিক্টেটর, অর্থাৎ একজন এক নায়কতন্ত্রী বা কোনো সামরিক জেনারেল বা কোনো রাষ্ট্রপতি শাসন করে যাবে, না এই দেশটা গণতন্ত্রের মাধ্যমে শাসিত হবে, অর্থাৎ জনগণ এখানে অংশগ্রহণ করবে দেশ শাসনে। কোন পদ্ধতিতে হবে সেটাকে নির্ধারণ করা। তাই এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রের কাঠামো। এবং দেশের মধ্যে একটাই সরকার থাকবে, না বিভিন্ন ছোট ছোট রাজ্যও থাকবে, এবং তাদের সমগ্র সেই সমস্ত রাজ্যগুলোকে নিয়ে একটা কেন্দ্রীয় সরকার তৈরি হবে। অর্থাৎ যুক্তরাজ্য তৈরি হবে, না এক কেন্দ্রিক রাষ্ট্র তৈরি হবে, এই সমস্ত দিক ঠিক করা হচ্ছে এই সংবিধানের ভিতরে। সংবিধানে সেটা লিখে রাখা হচ্ছে প্রথমেই। সংবিধানের যে প্রস্তাবনা, অর্থাৎ ভূমিকা, বইয়ের পাতা তুললেই যে ভূমিকা, সেই ভূমিকা মানে প্রস্তাবনা। সংবিধান ওটাই প্রস্তাবনা। সেখানে প্রস্তাবনাটা যদি আমরা ঠিক মতো পড়ি, তাহলে বুঝতে পারবো সংবিধানের মধ্যে কি রয়েছে। এটা বলা হয় কারণ প্রস্তাবনায় মানে সংবিধানের কাঠামোটা বোঝা যায়। আবার দেশটারও মূল যে কাঠামো, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে প্রস্তাবনাতে। তাহলে রাষ্ট্রের কাঠামোটা কি না, ভারতবর্ষ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সাম্যবাদী দেশ। এই যে বক্তব্যগুলো ঠিক করে লিখে রাখা হয়েছে সংবিধান, এবং রাষ্ট্রের কাঠামোকে নির্ধারণ করা হয়েছে। এরপরে দেখো, ক্ষমতার বন্টন। ক্ষমতার বন্টন মানে এখানে রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে। তাহলে রাজ্যের হাতে কি কি ক্ষমতা থাকবে, আবার কেন্দ্রের হাতে কি কি ক্ষমতা থাকবে। আবার কিছু ক্ষমতা এমন আছে যেখানে কেন্দ্র রাজ্য উভয়ের হাতেই থাকবে, অর্থাৎ যুগ্মভাবে থাকবে ক্ষমতা। তাই এজন্য সংবিধানের তিনটে তালিকা রয়েছে। একটা কেন্দ্রীয় তালিকা, যেখানে কেন্দ্র সরকারের হাতে যে সমস্ত ক্ষমতা রয়েছে, যেমন বিদেশ নীতি নির্ধারণ করা, অর্থ, রেল, এরকম বিভিন্ন যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা। আবার রাজ্যের ক্ষেত্রেও রাজ্যের হাতে কি কি ক্ষমতা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, এরকম একাধিক, পুলিশ, সেগুলোরও কিন্তু একটা তালিকা করা রয়েছে, রাজ্য তালিকা। আর কিছু ক্ষমতা আছে রাজ্য এবং কেন্দ্র দুটো শক্তি কিন্তু ক্ষমতাটা ভোগ করে, যাকে আমরা বলছি যুগ্ম তালিকা। সেই তালিকার বন্টন করাও হয় সংবিধানে লিপিবদ্ধ করার ভিতর দিয়ে। নাগরিক অধিকার, এই দেশের যারা জনগণ, তাদের কি অধিকার রয়েছে। তাদের অনেক অধিকার দেশের জনগণের, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার, স্বাধীনভাবে বসবাসের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। এরকম একাধিক অধিকার রাষ্ট্র কিন্তু দিয়ে রেখেছে। রাষ্ট্র না দিয়ে রাখলেও সংবিধান দিয়ে রেখেছে মানুষকে এই অধিকার, নাগরিকদের এই অধিকার সংবিধান দিয়েছে। তাই এই অধিকার লেখা আছে কোথায়? সংবিধানে। সংবিধানে বিধান সংবদ্ধ করা হয়েছে সংবিধানে এই সমস্ত অধিকারগুলো। আবার জনগণের কাজ কি না,
এই অধিকারগুলো ভোগ করার পাশাপাশি তার কিছু কর্তব্য রয়েছে, যে কর্তব্য তাকে পালন করতে হবে। কর্তব্য পালন করবে, অধিকার ভোগ করবে, অধিকার ভোগ করবে, পাশাপাশি কর্তব্য পালন করবে। কর্তব্য কি আছে? স্বাভাবিক কর্তব্য যেগুলো, রাষ্ট্রের আইন কানুন মেনে চলা, রাষ্ট্রকে কর দেওয়া, দেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো, এই হলো মানুষের কর্তব্য। শিশুদের শিক্ষাকে প্রাধান্য দেওয়া না, এবং অন্যের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, অন্যের স্বাধীনতায় ব্যাঘাত না ঘটানো, এটাও কিন্তু তার একটা কর্তব্য। তা এই অধিকার এবং দায়িত্ব বা কর্তব্য এগুলো একে অপরের পরিপূরক, এগুলো সব কিন্তু দেওয়া আছে সংবিধানের ভিতরে লেখা রয়েছে। মৌলিক নীতি, তা ভারতে কিছু মৌলিক নীতি রয়েছে, দেশটা ধর্মনিরপেক্ষ হবে না গণতান্ত্রিক হবে, এই পার্টিকুলার যে নীতিটা রয়েছে, বা যুক্তরাষ্ট্র হবে কি এককেন্দ্রিক হবে, এই বিষয়টা, এই মৌলিক বিষয়গুলো কিন্তু উল্লেখ করা রয়েছে সংবিধানে। তো এই ছিল মূলত সংবিধান, যে সংবিধান একটা রাষ্ট্রের চালিকা শক্তি। একটা রাষ্ট্র কিভাবে চলবে, তার আইন প্রশাসন, স্বাস্থ্য, নাগরিক, দেশের কাঠামো, সব কিছু, সমস্ত কিছু, একটা রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন কিভাবে পরিচালিত হবে, দেশের বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এসব কিছুই কিন্তু লিপিবদ্ধ করা থাকে যে গ্রন্থে, তাকে আমরা বলছি সংবিধান। সং মানে বিধিবদ্ধ করা, বিধান মানে নীতি বা নিয়ম কানুন বা আইন কানুন। তা আইন কানুন যে গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে তাকে বলা হচ্ছে সংবিধান। তা ভারতের এই সংবিধানের যে কি কি বৈশিষ্ট্য সেটা আলাদা বিষয়, আলাদা প্রসঙ্গ। এখানে সংবিধান কাকে বলে সেটা আমাদের বলতে হবে সংক্ষেপে, এবং তার মূল বিষয়বস্তুগুলো কি রয়েছে এই 4টি পয়েন্ট একটু উল্লেখ করলেই এর অ্যান্সার হয়ে যাবে। এবার অন স্ক্রিনে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরছি। সংবিধান কাকে বলে? 4 বা 3 নম্বরের জন্য যেটা লিখবে, সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন ও মৌলিক নিয়মাবলীর সমষ্টি, যা রাষ্ট্র পরিচালনার ভিত্তি স্থাপন করে। সংবিধান সরকারের কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করে এবং নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ সংজ্ঞায়িত করে, যার ফলে আইন শাসন ও বিচার বিভাগ সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। সংবিধান লিখিত বা অলিখিত হতে পারে এবং একটি রাষ্ট্রের মৌলিক নীতিমালা ও শাসন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করে। সংবিধানের মূল বিষয়বস্তু, তা প্রথমে রয়েছে দেখো রাষ্ট্রের কাঠামো। সরকার কিভাবে গঠিত হবে এবং ক্ষমতার বিন্যাস কেমন হবে তা নির্ধারণ করে। পরেরটি ক্ষমতার বন্টন, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন ও সম্পর্ক স্থাপন করে। কে করে? সংবিধান করে। পরেরটি নাগরিক অধিকার ও দায়িত্ব, নাগরিকদের মৌলিক অধিকার ও তাদের কর্তব্যসমূহ লিপিবদ্ধ করে। কে করে? সংবিধান। পরেরটি মৌলিক নীতি, রাষ্ট্রের আদর্শ যেমন ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং লক্ষ্য সমূহ যেমন ন্যায় বিচার, সাম্য, এগুলো প্রতিষ্ঠা করে সংবিধান। সংবিধানের প্রকারভেদ 2 প্রকারের আছে, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। লিখিত সংবিধান একটি সুনির্দিষ্ট দলিলে সংবিধান লিপিবদ্ধ থাকে, যেমন ভারতের সংবিধান। অলিখিত সংবিধান প্রথা, আইনের মাধ্যমে গড়ে ওঠে অলিখিত সংবিধান, যেমন যুক্তরাজ্যের সংবিধান। এরপরে দেখো 2 লাইনের উপসংহার সংক্ষেপে, সংবিধান হলো একটি রাষ্ট্রের চালিকা শক্তি, যা দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে এবং নাগরিকদের অধিকার রক্ষা করতে অপরিহার্য। তাহলে সংবিধান আমাদের অপরিহার্য একটা জিনিস, সংবিধান দরকার, সংবিধান না হলে দেশ চলতে পারে না। তো এই ছিল সংবিধান কাকে বলে সংক্ষিপ্ত অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই ইউনিট থেকে অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেমন ভারতের গণপরিষদের গঠন, ভারতের সংবিধানের 4টি বৈশিষ্ট্য, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমরা এগুলো সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। খুব দ্রুত তোমাদের বাদবাকি প্রশ্নের উত্তর নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।